চিন্ময় প্রভুকে মারার জন্য রিটালিয়েট করার জন্য একটা তো গ্রাউন্ড চাই। 10 দিনের রিমান্ড শেষ না হতেই আরো 38 দিনের রিমান্ডে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনীর জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রিয় বন্ধুরা, ইসকনের সদস্য বা ইসকনের বাংলাদেশের সভাপতি চিন্ময় প্রভু দাস, তাকে গ্রেপ্তারের পর থেকেই কিন্তু বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে ভারত, বা বিভিন্ন মন্তব্য করতেছে বাংলাদেশকে নিয়ে, এমনকি যুদ্ধের পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে এমনটা বোঝা যাচ্ছে ভারত বা বাংলাদেশের অবস্থা। বন্ধুরা, চিন্ময় প্রভু দাস তার দোষ কি স্বীকার করে নিয়েছে? তাই সে যে অপরাধ করেছে আওয়ামী লীগ সরকারের সাথে থেকে, সেটি কি সে স্বীকার করে নিয়েছে? সে সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো পেতে। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আছেন দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে এবং বাংলাদেশে সব জায়গায় একটি আলোচনা হচ্ছে, একটি বিষয় নিয়ে সবাই কনসার্ন এবং সবাই দাবি উঠাচ্ছে যে বাংলাদেশে সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে দখলকারী, ক্ষমতা দখলকারী সুৎখুর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। নোবেল পিস প্রাইজ কমিটি তার এই নোবেলটি প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত এবং সব মানুষ, পৃথিবীর সব মানুষ এটাই আজকে দাবি করছে। এবং আমিও মনে করি যে এই ফ্যাসিস্ট শান্তি বিনষ্টকারী ইউনূসের এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। কারণ আপনারা যদি দেখেন যে এই ফ্যাসিস্ট ইউনূস, এই সুৎখোর ইউনূস, উনি সুদের ব্যবসা করেছেন। কেউ কি চ্যালেঞ্জ করে আমাকে বলতে পারবেন, কেউ চ্যালেঞ্জ দিয়ে আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশ সহ বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কোথাও উনি কোনো শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোনো পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, বা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন? দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। বরং উনি নোবেল পাওয়ার আগে পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, সুদের ব্যবসা করে সুদে টাকা দিয়েছেন এবং সেই টাকা উঠানোর জন্য সেই ছোট ছোট পরিবারগুলোকে অত্যাচার নির্যাতন করেছেন, তাদের উপর চাপ সৃষ্টি করে 100 টাকা দিয়ে 300 টাকা আদায় করেছেন সুদে আসলে। তাহলে উনি কি করেছেন? উনি সুদের ব্যবসা করে উনি নোবেল পাওয়ার আগে মানুষের পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন। বাট নোবেল পাওয়ার পরে উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে বাংলাদেশ সহ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। এই জন্য আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। দেখেন কি অনেকগুলো কারণ আছে যেই জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। উনি শান্তির জন্য কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং এটি ফিরিয়ে নেওয়া উচিত। নাম্বার 1, দেখেন কেন ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই যে বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, বাড়িঘরে লুটপাট হচ্ছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে এটি কি
ছিল? এক বাক্যে এটি ছিল না শেখ হাসিনার আমলে। সব মানুষের মধ্যে একটা কমিউনাল হারমোনি ছিল। সেটা কি এখন আছে? সেটা নাই। এই জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেটিকে আমি বলছি, একা বলছি? দেখেন কে কে বলেছে, যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি মিস্টার বব ব্ল্যাকম্যান, হেরুর এমপি, উনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থায় কাজ করেন, উনি বলেছেন, বিবিসিতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তাহলে পুরো আন্তর্জাতিক বিশ্ব, আমরা সহ পুরো আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে উনি বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছেন। উনি কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। দ্বিতীয়টি আসেন যে বাংলাদেশে দেখেন যে 5 তারিখে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য কোনো ঘটনা ইতিহাসে আর কখনো ঘটে নাই। এই পুলিশ হত্যার দায়ী এবং পুলিশ হত্যার পরে উনি ইন্ডেমনিটি দিয়েছে যে পুলিশ হত্যার বিচার হতে পারবে না। এইরকম একটি কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে হিউম্যান রাইটস কি পরিমাণ ভায়োলেশন হয়েছে এর মাধ্যমে, এই পৃথিবীর ইতিহাসে এটি একটা নজিরবিহীন ঘটনা। তাই আমি মনে করি যে দাবি উঠেছে এই পুলিশ হত্যার জন্য এবং 5 তারিখে সারা বাংলাদেশে, 5 তারিখে 4 তারিখে সহ এবং পরবর্তীতে সারা বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য, পাবলিক পালস সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য যেভাবে ছাত্রদেরকে 7.62 রাইফেল দিয়ে হত্যা করা হয়েছে এবং মানুষের মধ্যে কেমিক্যাল যুক্ত পানি মিশিয়ে মানুষকে উত্তেজিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই ষড়যন্ত্র মেটিকুলাস ডিজাইন হিসাবে এই কাজটি করা হয়েছে, সেই জন্য এই শান্তি নষ্ট করার জন্য, এই পুলিশ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য অবশ্যই তার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। তারপরে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল, শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে কাজ করতে পেরেছে। যাচ্ছে ভাবে শেখ হাসিনার সমালোচনা করেছে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। প্রত্যেকটি টিভি চ্যানেলে যখন টকশো হতো, বিএনপির নেতৃবৃন্দ ওখানে থাকতেন, যেভাবে মনে চায় সেইভাবে সমালোচনা করেছেন। আজকে আপনি কি দেখবেন যে গণমাধ্যমে কোনো ভিন্ন মতের মানুষের কোনো ঠাঁই আছে? ভিন্ন মতের মানুষ কেউ নিউজ করতে পারে? কেউ করতে পারে না। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটি ফিরিয়ে নিয়ে নেওয়া হয়েছে। জাদ্রাল সাংবাদিকদের এই কার্ডটি ফিরিয়ে নেওয়া, বাতিল করা হয়েছে। মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের কর্মীদের গলা টিপে, টুটি চিপে ধরা হয়েছে। এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করার জন্য, গণমাধ্যমের গলা চিপে ধরার জন্য এবং বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য, গণমাধ্যমের শান্তি নষ্ট করার জন্য আমি মনে করি এই সুৎখোর মহাজন ইউনূসের, ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত। বাংলাদেশে সর্বোপরি যে কাজটি হয়েছে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে। একটি নির্বাচিত সরকারকে, একটি সাংবিধানিক সরকারকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে, গুজবকে ব্যবহার করে একটি সরকারকে উৎখাত করার জন্য, দেশের গণতন্ত্র হত্যা করার জন্য এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের আমি মনে করি যে নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত। এবং সারা বিশ্ববাসী আজকে তাই মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল,
এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল, সেই দলটির 5 তারিখের পর থেকে যেই পরিমাণ নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে, চাঁদাবাজি করা হচ্ছে, এই শান্তি বাংলাদেশে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দাঙ্গা সৃষ্টি করার জন্য আমি মনে করি এই ফ্যাসিস্ট সুদখোর মহাজন ইউনূসের নোবেল পিস প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত, ফিরিয়ে নেওয়া উচিত। সর্বশেষ আমি যেটি বলবো যে সারা বাংলাদেশে যেই পরিমাণ সম্পদ ধ্বংস করা হয়েছে, মানুষদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, দেশের সম্পদ নির্বিচারে ধ্বংস করা হয়েছে। গাজীর ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, প্রাণ RFL কোম্পানিতে আগুন দেওয়া হয়েছে, শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে আগুন দেওয়া হয়েছে, এরকম অসংখ্য ফ্যাক্টরিতে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক যে একটি শিষ্টাচার ছিল, বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক যে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘন হয়েছে এই ফ্যাসিস্ট ইউনূসের আমলে। এই ফ্যাসিস্ট ইউনূস জোর করে ক্ষমতা দখল করে এই বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের উপরে আজকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে গার্মেন্টস সেক্টর। সেই গার্মেন্টস সেক্টরে যে ষড়যন্ত্রের মাধ্যমে একবারে গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা চলছে। গার্মেন্টস সেক্টর বিদেশি কোনো অর্ডার আসছে না, কর্মচারীদেরকে মালিকরা বেতন দিতে পারছে না। এই যে একটা ষড়যন্ত্র করে দেশের শিল্প কারখানা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানুষের মনে যে একটা অশান্তি সৃষ্টি করা হচ্ছে, মানুষের জীবন যে আজকে দুর্বিষহ করে তোলা হয়েছে, এই জন্য আমি মনে করি সুদখোর মহাজন ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়া উচিত। এই ফ্যাসিস্ট ইউনূস, স্বৈরশাসক ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার আগে সে পরিবারগুলোতে অশান্তি সৃষ্টি করেছে, বাংলাদেশে সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারপরে নোবেল পাওয়ার পরে সে আন্তর্জাতিক বিশ্বে এই সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সে মানুষের পরিবারে, মানুষের মনে, সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে এবং মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমি মনে করি এই ফ্যাসিস্ট ইউনূসের বিচার হওয়া উচিত এবং তার নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত এবং এই বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। প্রচলিত আইনে তাকে পাথর নিক্ষেপ করে অপরাজয় বাংলার পাদদেশে তাকে 2 হাত বেঁধে, পা বেঁধে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার বিচার করা উচিত। কারণ সে বাংলাদেশে একটা দেশকে, একটা শান্তিপ্রিয় দেশকে, 18 কোটি মানুষের জীবন আজকে সে দুর্বিষহ করে তুলেছে। আসুন আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি। আমরা সারা বিশ্বের মানুষ যেভাবে জেগে উঠেছে, আমরা সকলে জেগে উঠি। নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি তার নোবেল পিস প্রাইজটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ সে বাংলাদেশের মানুষের মনে, মানুষের আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে, সে পার্শ্ববর্তী দেশ ভারতে অশান্তি সৃষ্টি করেছে, সে অন্যান্য দেশগুলোতে অশান্তি সৃষ্টি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। তাই আসুন তার বিরুদ্ধে আমরা গণজোয়ার সৃষ্টি করে তার বিরুদ্ধে নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আবেদন করে তার এই নোবেল পিস প্রাইজটি প্রত্যাহারের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের যাত্রাকে অব্যাহতি রাখার জন্য এবং অগ্রগতির চাকাকে আবার সচল করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার আমরা দায়িত্ব তাকে ফিরিয়ে দিই, তার সম্মান তাকে আমরা ফিরিয়ে দিই। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করেই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে একটি মহল বিশেষভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই মহলটি কারা এবং
কেনই বা এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি 2024-এর জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের পতন হয় 5 অগস্ট 2024-এ। আর এর পরেই এই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে একটি অত্যাচার বা নির্যাতন ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক হয়েছে, সেটি আমি অস্বীকার করছি না। কারণ বিগত 15 বছরে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষের উপরে বা বিরোধী দলমতের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন করেছে, বাক স্বাধীনতার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, এই সামগ্রিক বিষয় নিয়ে বিগত 15 বছরের আওয়ামী লীগের কার্যকলাপে দেশের জনগণ বা বিরোধী দল মতের মানুষরা আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, যে রাগ, যে ক্রোধ ছিল, তো সেটির বহিঃপ্রকাশ তো সেই সময় আসলে চাইলেই সামাল দেওয়া সম্ভব না। তো ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, এই 5ই অগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে একটি নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, আমি সেটি মানি এবং আমি সেটি স্বীকার করি। এটি না মানার মতো কিছু নেই আসলে। তো এখন কথা হলো যে সেই অত্যাচার বা নির্যাতনটি হয়েছে সেটি তো এখন নেই, হয়েছে অভ্যুত্থান পরবর্তী কিছু সময়। আর সেটি হয়েছে কাদের উপরে? আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে। এখন আওয়ামী লীগ নেতাকর্মী কারা? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশে যারা বসবাস করে সবার মধ্যেই এই আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে। তো সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেই ভাইয়েরা আওয়ামী লীগ করতেন, অর্থাৎ সনাতনী আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন, তো তাদের উপরে কিছুটা টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে। তো তারা কি করেছে? এই নির্যাতনটিকে তারা দেখানোর চেষ্টা করেছে বিশ্বব্যাপী যে এটি বাংলাদেশে যে সংখ্যালঘু রয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটি নির্যাতন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদের উপরে টর্চার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও করা হচ্ছে। এই দাবিগুলি তারা বিশ্ব মিডিয়ায় প্রচার করতে চাচ্ছে। আর সেই লক্ষ্যে এই চিন্ময় কৃষ্ণ দাস, এই জনাব চিন্ময় কৃষ্ণ দাস 5ই অগস্টের পরে এই দাবিগুলো নিয়ে রাজপথে এমনভাবে সভা সমাবেশ মিছিল মিটিং করা শুরু করেছে, তাকে কিন্তু 5 অগস্টের পূর্বে এই ধরনের রাজপথে খুব বেশি দেখা যায়নি, আমার অন্তত স্মরণে আসছে না। তো হঠাৎ করে 5ই অগস্টের পরে রাজপথে তিনি একজন রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত হতে চাচ্ছেন বলে মনে হচ্ছে, এবং তিনি বিশ্ব মিডিয়াকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা, মামলা, নির্যাতন, তাদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও এগুলো হচ্ছে। বাট এটি কতটুকু হচ্ছে এই বাংলাদেশের জনগণ বা মানুষ হিসাবে আপনারা আমরা জানি, অস্বীকার করছি না। কিছু সময়ের জন্য সেটি ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক হয়েছে, বাট অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটিকে কঠোর হস্তে নিয়ন্ত্রণও করেছে। এখন কিন্তু সেটি আর নেই। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস এরা কি করেছে? এই চিন্ময় কৃষ্ণ দাস কে সেই ব্যাপারে ছোট্ট করে একটু বলি, সবাই যদিও জানি তারপরেও বলছি। এই চিন্ময় কৃষ্ণ দাস ইনি হলেন যে হিন্দু ধর্মের যে ইসকন একটি সংগঠন রয়েছে, সেই ইসকনের একজন সাবেক নেতা এবং বহিষ্কৃত নেতা। তাহলে একটি সংগঠন থেকে একজন নেতা বহিষ্কৃত হয় কখন, বা উচ্চপদস্থ একজন ব্যক্তি বা পণ্ডিত তিনি বহিষ্কৃত তখনই হয় যখন একটি প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেশন করে, নিয়ম কানুন ভঙ্গ করে তখন। তো সেই নিয়ম কানুন ভঙ্গকারী একজন নেতা চাইলেই আমরা বলতে পারি এই চিন্ময় কৃষ্ণ দাস। তো তিনি চাচ্ছে বা তাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, ব্যর্থ করার লক্ষ্যে এখানে হিন্দু মুসলিমের একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা। যদি এই দাঙ্গাটি বাঁধানো যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যাবে, আর তাহলে এই পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বা আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হতে পারবে, বা তাদের একটি প্রতি বিপ্লব করার যে ষড়যন্ত্র বিভিন্ন স্টেপে স্টেপে তারা করে এসেছিল, বিভিন্ন সময় তারা ব্যর্থ হয়েছে, তো সেটিরই একটি ফলপ্রসূ ষড়যন্ত্র মনে হচ্ছে, এই ধারাবাহিক ষড়যন্ত্র মনে হচ্ছে যে হিন্দু এবং মুসলিমকে এখন তারা মুখোমুখি করে দিতে চাচ্ছে একটি সাম্প্রদায়িক
বাঁধানোর চেষ্টা করছে। তাহলে এর কূটকৌশল কারা চালাচ্ছে সেটি বোঝাই যাচ্ছে, এবং সামনের দিকে আলোচনায় আরো বলবো যে কারা এটি তৈরি করছে। এরপরে আমরা কি দেখেছি যে তারা বিভিন্ন সময় মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে গিয়ে তারা রাষ্ট্রদ্রোহী অনেক কাজকর্ম করে ফেলেছে। তার মধ্যে একটি হলো, তারা একটি সমাবেশে দেখা গেছে বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের গেরুয়া পতাকাও টানিয়েছিল। তো যাই হোক, বিভিন্ন কারণে সেই আলোচনায় যাচ্ছি না, এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। সেই রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়, চট্টগ্রামের আদালতে তাকে তোলা হয়। গতকালকে এই ঘটনা আমরা জানি, তো এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছি। তো সেখানে তার আইনজীবী তাকে জামিন চেয়েছিল, বাট আদালত জামিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়। এরপরে তাকে যখন প্রিজন ভ্যানে করে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত অনুসারী যারা রয়েছে বা এই সনাতনী ধর্ম অবলম্বীদের মধ্য থেকে যারা এই চিন্ময় কৃষ্ণ দাসের ডাকে রাজপথে এসেছে, তারা সেখানে পুলিশের সাথে একটি ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এক কথায় পুলিশের পক্ষ থেকে বা যেটি বলা হয়েছে সেটি হলো তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করেছে। তো যাই হোক, সেখান থেকে আমরা মিডিয়ার বদৌলতে জেনেছি যে পুলিশ কর্মীরা যেমন আহত হয়েছে, তেমনি এই সনাতনী ধর্ম অবলম্বীদেরও অনেক ভাই বোনরা সেখানে আহত হয়েছে। কিন্তু সেখানে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে, পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে, একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সেই আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে একটু দূরেই তাকে নির্মমভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই আলিফ ছিল একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী, এপিপি পদমর্যাদার। তাকে তুলে নিয়ে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডটি মনে হচ্ছে বা বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে এটি আসলে এই আন্দোলনকারীদের বা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পূর্ব পরিকল্পিত হতে পারে। তো এখন কথা হলো যে আমাদের জাতীয় বা আমাদের দেশের এই ঘটনাটি ঘটলো, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আজকে বিকাল পর্যন্ত যতটুকু জানলাম, সিসিটিভি ফুটেজ দেখে এই আইনজীবী হত্যার কারণে 6 জনের মতো গ্রেফতারও করেছে এবং ওভারঅল মোটামুটি 30 জনের মতো গ্রেফতার হয়েছে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু এই ঘটনাটি ঘটার পরপরই আমরা দেখেছি যে ভারতের কিছু গণমাধ্যম এটি প্রকাশ করেছে যে এই আইনজীবী পুলিশের গুলিতে নিহত হয়েছে বা পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। একটি বিষয়, একটি পয়েন্ট দেখুন। আরেকটি পয়েন্ট হলো, তারা দেখিয়েছে যে এই আলিফ, এই আইনজীবী নাকি এই চিন্ময় কৃষ্ণ দাসের নিয়োগকৃত বা তার পক্ষের আইনজীবী। অথচ আমরা যেটি দেখছি আমাদের দেশের আদালত থেকে, নথিপত্র থেকে যেটি আমরা দেখলাম বা ওকালতনামা থেকে আমরা যেটি দেখলাম, সেটি হলো যে তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাহলে এখন কি আমাদের আর বোঝার বাকি রয়েছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে বাঁধানোর জন্য কূটকৌশল আসলে কারা নাড়াচ্ছে বা এই ষড়যন্ত্রটির মূলে আসলে কারা রয়েছে? কারণ এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই ষড়যন্ত্রটি চালাচ্ছে বা এই ষড়যন্ত্রের শক্তি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এটি এখন আর অস্বীকার করার বা না বোঝার কোনো কারণ আসলে নেই। তো এই পর্যায়ে এসে আমরা কি দেখলাম? আমরা দেখেছি যে ইসকনকে নিষিদ্ধের দাবি চলে এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আমাদের উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আজকে একজন অ্যাডভোকেট উচ্চ আদালতে রিট করেছে যে আইনজীবী হত্যার বিচার চাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার জন্য তিনি রিট করেছে। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সংগঠন তারা ইসকনকে নিষিদ্ধের দাবি তুলছে এবং আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও বলা হচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই যে হেফাজতে ইসলাম থেকে এই দাবিটি করা হচ্ছে, আরো ইসলামী সংগঠন থেকে হয়তোবা করা হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে কি হবে যে এই হেফাজতে ইসলাম বা ইসলামী সংগঠনগুলো যখন রাজপথে নেমে যাবে, তখন কিন্তু এই যারা ষড়যন্ত্র করছে তারা এই সংখ্যালঘু সম্প্রদায়কেও রাজপথে নামিয়ে দিবে। তাহলেই তাদের খেলা সাকসেস হচ্ছে। তারা এটিই চাচ্ছে যে দুটি ধর্মের লোক রাজপথে মুখামুখি হোক এবং তারা বিশ্বকে দেখাক, বিশ্ব রাজনীতিকে দেখাক, বিশ্ব মিডিয়াকে দেখাক যে বাংলাদেশে
সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের মানবাধিকার হরণ করা হচ্ছে, তাদেরকে সেখানে থাকতে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এই প্ল্যানেই তারা এগুচ্ছে। তাই আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই 4 মাসে তারা যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং এখনো করতেছে, তার মধ্যে সবচেয়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দাঙ্গাটি থামিয়ে দেয়া। আর এই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা প্রচেষ্টা করলে পারবে না। আমি মনে করি তাদের উচিত বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে একটি ডিসিশনে আসা, যাতে করে অন্তত রাজপথে 2 গ্রুপ বা 2 ধর্মের মানুষ যাতে মুখোমুখি অবস্থানে না যায়, তার আগেই যাতে এই বিষয়টিকে সামাল দেয়া যায়, সেই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে হবে। তো এখন আমার অবজারভেশন হলো, এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে দর্শক শ্রোতা আপনারা কমেন্টে মতামত জানাবেন, যে এই যে ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে, এর জন্য কি আসলে ইসকন দায়ী, নাকি ইসকনকে বিশেষ ব্যক্তিবর্গ ব্যবহার করছে? সেটিকে আসলে তদন্ত করা উচিত। কারণ এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে ইসকনকে নিষিদ্ধ করার মতো রিস্ক নিতে পারবে কিনা, নেওয়াটা এই সরকারের জন্য আদৌ ঠিক হবে কিনা, সেটি হিতে বিপরীত হবে কিনা, দর্শক শ্রোতা আপনারা মতামত দিবেন। তো আমার মনে হচ্ছে যে ইসকন কি, ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, তারা কি আসলে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা, বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে কিনা, নাকি তারা শুধুই ধর্মচর্চা করে থাকে। যদি তারা ধর্মচর্চা করে থাকে, তাহলে বাংলাদেশ যেহেতু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে সব ধর্মের মানুষের ধর্মচর্চার রাইট রয়েছে, তাদেরকে ধর্মচর্চার অধিকার দিতে হবে। যদি ইসকনকে কেউ ব্যবহার করে থাকে, তাহলে সেই ব্যক্তিবর্গকে তদন্ত করে বের করে শাস্তির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন গিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য, বৈঠক করার জন্য, এবং তিনি সেখানে 10 থেকে 12 দিন থাকবেন এবং দলীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে, রাজনীতি নিয়ে তিনি তার যে সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম নেতা, সর্বোচ্চ নেতা, তার মতামত পরামর্শ নিয়ে পরবর্তীতে তিনি বাংলাদেশে আসবেন, এইরকম খবর প্রায় সকল জাতীয় দৈনিক, তারপরে টেলিভিশনগুলো খুব গুরুত্ব সহকারে প্রচার করছে। এবং বাংলাদেশে যে এখন সাম্প্রতিক অবস্থা, এখানে সমস্যাগুলোর কথা আগে একবার চিন্তা করুন। প্রথম সমস্যা হলো যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক, এই সম্পর্কটি এখন একেবারে তলানিতে, ক্ষেত্র বিশেষে শত্রুতার পর্যায়ে চলে গিয়েছে। দ্বিতীয়ত, ক্যাম্পাসগুলোতে মানে বিএনপি যে মূল শক্তি বলা হয় ছাত্রদলকে, তো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে তারা ঢুকতে পারছিল না। কোথাও সাধারণ ছাত্ররা, কোথাও শিবিরের নেতাকর্মীরা সেখানে তারা তাদের অবস্থান বহাল রেখেছিল। কিন্তু হাল আমলে দেখা গিয়েছে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে। এবং এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কারণে সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে, শিবিরের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এবং এই যে শিবির এবং সমন্বয়ক এবং নেপথ্যে ছাত্রলীগ আর ছাত্রদল, এটি নিয়ে শিক্ষাঙ্গনে যে কোনো সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। এরপর যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাজপথের ছোট ছোট দলগুলো একেবারে অনুল্লেখ্য। যেমন দেখা গেল আওয়ামী লীগের 14 দল, বিএনপির 19 দল বা 20 দল। তো এরকম 20 দলের মধ্যে, 19 দলের মধ্যে সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশে 50 থেকে 60টি দলের নাম বলেন আপনি, যারা জোট করেছে, এর সাথে তো প্রায় 100টার মতো দল ছিল। তা আপনি কয়জনকে চেনেন? আপনি ধরুন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, জাসদ, গণ অধিকার পরিষদ, ওয়ার্কার্স পার্টি, এরকম কতগুলো, সর্বোচ্চ 15
কয়েকটি দলের নাম আপনি বলতে পারবেন। আর বাকিগুলো হলো সেই এমন দল, সেই দলের নেতাদেরকে আমরা চিনি না, আর দলের নামও আমরা পত্রপত্রিকা আসলে ওইভাবে পড়ি না। কিন্তু এই সময়টিতে দেখা গেল এরকম ছোট ছোট দলগুলোকে নিয়ে বহু পক্ষ খেলছে। মানে যারা কিংস পার্টি করতে চাচ্ছে তারাও এরকম ছোট ছোট দল তৈরি করছে, এদেরকে টানাটানি করছে। ফলে এই সকল দলের নেতাদের চেহারায় যাকে বলে একটা লালিত্য দেখা যাচ্ছে। অনেকের পাঞ্জাবি বড় হয়ে যাচ্ছে, পাজামা ঢোলা হয়ে যাচ্ছে, অনেকে নতুন গাড়ি কিনে ফেলেছে। মানে একটা হই হই রই রই রমরমে একটা অবস্থা এই রাজনৈতিক অঙ্গনে চলছে। তো একই সঙ্গে কিংস পার্টি ছাড়াও বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, তারাও কিন্তু এই সমস্ত ছোট ছোট দলকে নিজেদের দিকে টানছে। অনেক বড় বড় জাতীয় নেতা এই সমস্ত খুচরা পার্টিকে তাদের বাসায় দাওয়াত করে পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা খাওয়ানোর পাশাপাশি আবার হাতে কিছু টাকাও গুঁজে দিচ্ছেন। তো আবার সেই বিএনপির মতো একটা বড় দল, তাদেরকেও দেখা যাচ্ছে এরকম অনেক খুচরা পার্টির সঙ্গে দেন দরবার করতে হচ্ছে পরিস্থিতির কারণে। এবং এই কাজগুলো কখনো কখনো আমরা দলের শীর্ষ অনেক নেতাকে দেখি, আবার মাঝে মধ্যে শুনি যে স্বয়ং তারেক রহমান সাহেব এই সমস্ত যারা ছোট ছোট দল অনেকের সাথে কথা বলেন। বিশেষ করে যখন দেখা গেল যে এই নির্বাচনের মানে এই যে বিপ্লব, সেই বিপ্লবের মাস্টার মাইন্ডকে এগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক হলো, তখন রাজপথের অনেক কর্মী যারা রাজপথে পরিচিত কিন্তু রাজনৈতিকভাবে অতটা উল্লেখ নয়, এরা নিজেরা মারামারি করে। তারপর একেবারে বলতে গেলেই অনুল্লেখ্য ছাত্রনেতা বা ছাত্রকর্মী যাই বলেন না কেন, মানে এই রাজনীতি একটা ক্লাসের মধ্যে পড়ে না। আপনি মন্ত্রী বলেন, এমপি বলেন, পলিটিশিয়ান বলেন, এগুলো হয় না। এদের দেখলেই কেমন যেন লাগে। তো এদের কেউ কেউ বললো যে তার সঙ্গে তারেক রহমান সাহেবের সরাসরি কথা হয়েছে, তারেক রহমান সাহেব তাকে নির্দেশ দিয়েছেন, তারেক রহমান সাহেব এই কাজ করেছেন, এই তার কথা মতো আমরা এটা করেছি ওটা করেছি। তো এই জিনিসগুলো না বিএনপির মতো একটা বড় দলকে না অনেক ছোট করে ফেলে, এবং বিএনপির যে মূল শক্তি ছাত্রদল, যুবদল বা বিএনপির অনেক ওয়ার্ড পর্যায়ের নেতা আছে, ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা বা যুবদলের নেতা, ছাত্রদলের নেতা, যাদের সামনে অনেকে বসতে পারেন না। তো যারা বসতে পারেন না, কথা বলতে পারেন না, তারা এসে যদি বলেন যে আমি অমুকের সাথে কথা বলেছি, অমুকের সাথে কথা বলেছি, তারপর এটা ওটা, এই জিনিসগুলো বিএনপির মধ্যে ইতিমধ্যে গত 100 দিনে অনেক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে। এরপর আরেকটি সমস্যা, সেটি হলো বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ, শিক্ষিত, মার্জিত, বেশ জনপ্রিয় তার এলাকাতে, এবং তিনি বিখ্যাত হয়েছেন এই কারণে যে তাকে শেখ হাসিনার জমানাতে তাকে গুম করার চেষ্টা করা হচ্ছিল এবং তাকে পুশ আউট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে জোরপূর্বক তাকে ভারতের শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসিত ছিলেন এবং সেখান থেকে বাংলাদেশে এসেছেন। তো তিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই প্রিয়, এবং তিনি এই দলটির মহাসচিব হচ্ছেন বা তিনি ডিফ্যাক্টো মহাসচিব, এরকম একটি কথাবার্তা বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আবার অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি জানি যে প্রায় 4-5 বছর ধরেই তিনি মানসিকভাবে ঠিক এই মহাসচিবের পদে থাকা, কন্টিনিউ করা, এই জিনিসগুলো তিনি মেনে নিতে পারছেন না। তিনি অনেকবার একান্ত আপনজনদের কাছে বলেছেন আমি আর পারছি না, আমি ছেড়ে দেব, আপনারা আসেন, আপনারা নেন, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন। আর তার শরীরও অত ভালো না,
আর ইদানিংকালে যেটি হচ্ছে তার যে কিছু ভদ্রসিত কথাবার্তা, তিনি সবসময় ভদ্র কথাবার্তা বলে আসছেন। তিনি ইচ্ছে করলেই অনেকের মতো গালাগাল দিতে পারেন না, রুক্ষ হতে পারেন না, রূঢ় হতে পারেন না। আর বয়সের কারণে দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের সাথে মাঝে মধ্যে রাগ হন। এই কিছু কিছু ভিডিও ফুটেজ আওয়ামী লীগের লোকজন ভাইরাল করে ফেলেছে, কিন্তু ইন জেনারেল হি ইজ এ জেন্টলম্যান। তারপরে তার পোলাইটনেস, তার যে পারিবারিক ট্র্যাডিশন, যেমন দেখা গেল যে তিনি নিজে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার বাবা এমপি ছিলেন, তিনি পৌরসভার মেয়র ছিলেন, তার বাবাও ছিলেন, তার বোন ভগ্নিপতিরা সবাই শিক্ষিত, তার বোনের হাজব্যান্ড জেনারেল মাহবুবুর রহমান, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, বিএনপি নেতা ছিলেন, এমপি ছিলেন। তো একটা ঐতিহ্যবাহী পরিবার। তো সেই পরিবার তো বেসিক্যালি অন্য যারা রাস্তার লোকজন আছেন তাদের মতো অশ্লীল শব্দ তারা ব্যবহার করতে পারবে না, গালাগাল দিতে পারবে না। কিন্তু এখন আমাদের দেশের যে অবস্থা হয়ে গেছে যে আপনাকে যদি নেতা হতে হয় তাহলে আপনাকে সেফায়েতুল্লাহ সেফুদার মতো গালাগাল করতে হবে। আপনাকে যদি আকর্ষণ তৈরি করতে হয় তাহলে আপনাকে পিনাকির মতো আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন জায়গাতে সেই আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার জন্য আঙ্গুল একবার সোজা করতে হবে, বাঁকা করতে হবে, খোঁচা দিতে হবে। এরকম অনেক আশা করে যে মির্জা ফখরুল সাহেবও আওয়ামী লীগকে ওইভাবে গালাগালি করবেন, শেখ হাসিনাকে নিয়ে ওইভাবে কথাবার্তা বলবেন, বঙ্গবন্ধুকে নিয়ে ওইভাবে কথাবার্তা বলবেন, যেটা তিনি বলতে পারছেন না। অথবা তিনি প্রথম আলোর বিরুদ্ধে ইলিয়াসের ভাষায় কথা বলবেন, তো বলতে তিনি পারছেন না। না পারার কারণে এই আমাদের এই যে অভদ্র সমাজ, এই অভদ্র সমাজ, সেই অভদ্র সমাজের অভদ্র লোকগুলো এই ভদ্র লোকটিকে তাদের পর্যায়ে নামিয়ে আনার জন্য, তাকে হতোদ্যম করার জন্য, তার কাপড় চোপড় খুলে ফেলার জন্য, তাকে উলঙ্গ করে ফেলার জন্য যে আমাদের সাথে আসো, আমাদের মতো উন্মাদ হও, আমাদের মতো পাগল হও, আমাদের মতো অশ্লীল হও, আমাদের মতো অশ্রাব্য হও, আমাদের মতো অসৎ হও, আমাদের মতো অশিক্ষিত হও। তো এই আহ্বানে তাকে বাধ্য করার জন্য দিদাসে তার যেটাকে বলা ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যত রকম দুর্নাম আছে, বদনাম আছে, এই ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ডিজিএফআইয়ের দালাল, তারপরে শেষে এই লোকটি বিএনপির এই ক্ষতি করবে, ওই ক্ষতি করবে, ইত্যাদি ইত্যাদি বলে একেবারে তাকে হতোদ্যম করে, তিনি এমনি হতোদ্যম ছিলেন, আবার হতোদ্যম করে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন যে এই একটা সুসময় যাচ্ছে, বিএনপির একটা সম্মেলন হবে এবং সেই সম্মেলনের মাধ্যমে একজন নতুন মহাসচিব আসবে, অথবা মির্জা ফখরুল সাহেব সেখানে নতুন করে দায়িত্বপ্রাপ্ত হবেন সম্মেলনের মাধ্যমে, তার যে পদ পদবিটা রেগুলারাইজ হবে। তো এরকম অসংখ্য, অন্ততপক্ষে মোর দ্যান হান্ড্রেডস ইস্যু রয়েছে, দলীয়, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, যে বিষয়গুলো নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই জন্য তিনি লন্ডনে গিয়েছেন। এবং তার এই লন্ডন যে গমন, এটি কেবল বিএনপির জন্য নয়, অন্যান্য যে রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এটি একটা যাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। অর্থাৎ তিনি সেখান থেকে কিভাবে নির্দেশিত হয়ে আসেন, সেখান থেকে তিনি কিভাবে পুরস্কৃত হয়ে আসেন এবং সেখান থেকে তিনি কিভাবে তিরস্কৃত হয়ে আসেন, এই জিনিসগুলোর উপরে আগামীর রাজনীতি নির্ভর করবে। তবে এখানে যেটি দেখলাম সেটা হলো মির্জা ফখরুল সাহেব বা জনাব তারেক রহমান সাহেব, তিনি তারা উভয়ই যে সাম্প্রতিক যে সমস্যাগুলো চলছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফেরানোর জন্য ভারতীয়রা যে চেষ্টা করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে সকল দোসররা এখনও ঢাকা শহরে পালিয়ে আছে, বিভিন্ন এলাকা থেকে ঢাকাতে এসেছে, আবার অনেকে ঢাকা থেকে নিজের এলাকায় গিয়ে কেউ মিছিল করেছে এবং আমি শুনলাম যে পটুয়াখালীর মতো জায়গাতেও সেখানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে। এটি নিয়ে খুব তোলপাড় হচ্ছে। তারপরে প্রায় তারা ঝটিকা মিছিল করে, এরপরে বিভিন্নভাবে মানে যেখানেই কোনো রকম অনাসৃষ্টি হচ্ছে সেখানে আমরা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছি বা আওয়ামী লীগকে আমরা সেখানে টেনে আনছি। আবার আওয়ামী লীগের পিছনে
ইসকনকে টেনে আনছি, হিন্দুদেরকে টেনে আনছি, ভারতকে টেনে আনছি, মানে ক্রমশ আওয়ামী লীগের দল আমরা নিজেরাই ভারী করে ফেলছি। তো এরকম একটি অবস্থাতে মির্জা ফখরুল সাহেব যে গেলেন ইংল্যান্ডে, এবং তিনি যে যখন ফিরে আসবেন, ফিরে আসার পরে এই 10 দিনে বাংলাদেশের রাজনীতি যে কোন পর্যায়ে পৌঁছে যায় এটা আমরা এখনো বলতে পারি না। এর কারণ হলো প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ঘটনা ঘটছে, প্রায় প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। প্রতিদিন আমাদের সকল সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখুন, গত এক মাসে কিংবা ধরুন গত 100 দিনে কার্যত আমাদের কারোরই কিন্তু লাভ হয়নি। আওয়ামী লীগের লাভ হয়নি, বিএনপির লাভ হয়নি, জামাতেরও লাভ হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসের লাভ হয়নি, সমন্বয়ক যারা আছে কারও লাভ হয়নি। বরং প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে এমন একটা হুমকির মধ্যে পড়েছেন। আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু পতনের আগে, মাসখানেক আগের থেকে কথায় কথায় কাঁদতেন, অকারণে তার মধ্যে কান্না পেত, তিনি মুখ ভার করে থাকতেন এবং তিনি এলোমেলো কথাবার্তা বলতেন, খুবই এলোমেলো কথাবার্তা বলতেন। এই আমি পালাবো না, পালাবো কেন? ওয়াহিদুল কাদের বলতেন আমি মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালিয়ে থাকবো, কি ফখরুল সাহেব আমাকে জায়গা দেবেন না? তো এই যে কথাগুলো দেখেন কিভাবে প্রকৃতি ঘটিয়ে ফেলে। তো আপনি এখন দেখবেন যে যারা এখন শাসন কার্য পরিচালনা করছেন তাদের অনেকেই এখন কাঁদছেন। কোনো একটা অনুষ্ঠানে গিয়ে, সেটা মৃতের জানাজা হোক বা অন্য কাজ হোক, অনেক সময় কিন্তু তারা কাঁদেন না, কিন্তু তারা এখন ভেউ ভেউ করে কাঁদছেন। এই কান্না কিন্তু ভয় থেকে আসছে, প্রচণ্ড ভয় থেকে তাদের কান্না আসছে। এরপরে তাদের কথাবার্তার মধ্যে কোনো চুম্বক শক্তি নেই, এলোমেলো কথাবার্তা, সকাল একটা বলছেন, বিকাল একটা বলছেন, এবং কোনোটারই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি নেই। এই বলছেন এটা করব, সংস্কার করব, এই বলছেন যে না আজকে ইলেকশন দিয়ে দেবো তারা যদি চায়, এই বলছেন আমার কথা মতো সব কিছু হবে, উপদেষ্টার কথা মতো কোনো কিছু হবে না, আবার এই বলছেন যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার তারা যা বলবে তাই হবে, আমরা আসছি, আমরা চলে যাব। এই যে এলোমেলো কথাগুলো যে হচ্ছে, এর ফলে কি হচ্ছে যে প্রতিদিনই কিন্তু আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। তো তিনি 10 দিনের জন্য গেছেন, 10 দিন অনেক লম্বা সময়। আমাদের দেশে আপনি দেখেন শেখ হাসিনা 10 মিনিট সময় পাননি পালিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে এই সময়ের মধ্যে 10 দিনে বাংলাদেশের অনেক কিছু ঘটতে পারে। আমি এর আগেও একটা মানে আমার যে ভিডিওগুলোতে আমি কয়েকবার বলেছি যে অপরচুনিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি বহাল থাকে। একটি স্টেশনে যেমন একটা ট্রেন আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য, আপনি যদি ট্রেন মিস করেন তাহলে পরবর্তী ট্রেনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগটি দিয়েছিলেন আগস্ট মাসের 5 তারিখে, যে নিয়ামতটি দিয়েছিলেন, যে বিপ্লব করার তাগদ দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, আমরা সেই নিয়ামতের কদর করতে পারিনি, সম্মান করতে পারিনি, মর্যাদা দিতে পারিনি। আমরা এই আওয়ামী লীগের আবর্জনা বলতে মল মূত্র পায়খানা রক্ত আবর্জনা, সেগুলো কি? তাদের ঘুষ, দুর্নীতি, পদবি, দলবাজি, যা কিছু তারা করেছিল এগুলো তো আওয়ামী লীগের আবর্জনা। তো সেই আবর্জনাগুলো মাথায় নেওয়ার জন্য, গায়ে মাখার জন্য, সেই আবর্জনাগুলো খাওয়ার জন্য, সে আবর্জনার মধ্যে বসার জন্য আমরা দৌড়াদৌড়ি করেছি এবং আমরা প্রতিযোগিতা করেছি। প্রতিযোগিতা করার পর আমরা এখনো পর্যন্ত কি দেখেছি বলতে পারি না, তবে সাধারণ মানুষ যেটি দেখেছে যে আগে যারা ছিল তারা 15 বছরে যে কুকর্মগুলো করেছে, এই 15 দিনের মধ্যে অনেকগুলো লোক তাদের সাথে বেশি কুকর্ম করে ফেলল।
তো তারা এত দ্রুত এই কুকর্মগুলো করলো, আগামীতে যদি তারা 15 বছর সময় পায় তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না। তাহলে মানুষ কি করছে? তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। এর ফলে কি হলো যে অনেকের দেখবেন আমাদের বড় বড় নেতা যারা আছে তারা তো এই জিনিসগুলো বুঝতে পারেন, বুঝতে পারার কারণে তারা এখন এলোমেলো কথাবার্তা বলছেন। সবাই এলোমেলো কথাবার্তা বলছেন এবং তাদের সেই এলোমেলো কথাবার্তার কারণেই সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো বিএনপির জন্য সুযোগ ছিল, জামাতের জন্য ছিল, আরও অনেকের জন্য ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ছিল। কিন্তু এখন এমন একটা জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি, এখান থেকে সম্ভাবনার পথে এগুনো বা এই বর্তমান পরিস্থিতিটিকে ইতিবাচক পরিস্থিতিতে রূপান্তরিত করা, মানুষের মনে আশা জাগানো এবং যে বর্জ্য, আওয়ামী বর্জ্যে আমাদের শরীর আমরা কলঙ্কিত করেছি, মনকে কলঙ্কিত করেছি, লিপ্সাকে কলঙ্কিত করেছি, জিহ্বাকে কলঙ্কিত করেছি, সেখানে পুত পবিত্রতা আনাটা অসম্ভব ব্যাপার। তাহলে কি হবে? শেখ হাসিনার যা হয়েছে তাই হবে, অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন এই কুকর্ম করতে করতে এমন একটা জায়গাতে ছিলেন যে তাদের তওবা করার আর কোনো সুযোগ ছিল না, ফিরে আসার কোনো সুযোগ ছিল না, তাদেরকে পরিণতি ভোগ করতে হয়েছে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন, এতক্ষণ পর্যন্ত দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি সম্বন্ধে যে চিন্ময় প্রভু দাস, তাকে নিয়ে কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে বলে যাবেন বা ব্যক্ত করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভারতের উদ্দেশ্যে কিছু বলে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।